গণভোটের রায়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা একটি দল, মানুষের ভাগ্য নিয়ে খেললে জবাব দিয়ে দেবে জনগণ, যশোরে প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিমিনি খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দেবে। আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি জানালেন জ্বালানি মন্ত্রী, লোডশেডিং কমিয়ে আনার আশ্বাস। এখন তো প্রায় 1200 মেগাওয়াট নামছে, লোডশেডিং হচ্ছে, তখন আমি হয়তো 800-900 মধ্যে নিয়ে আসতে। অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে বদ্ধপরিকর সরকার, লিগ্যাল এইড ক্যাম্পেইন উদ্বোধন শেষে মন্ত্রী। ঢাকায় 2টি ছাড়া প্রায় সব রেল স্টেশনেরই বেহাল দশা, জনবান্ধব করতে কাজ করছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। কিছু জায়গায় আমরা ইলেকট্রিক ট্রেনের নিয়েও চিন্তা ভাবনা করছি, ঢাকা নারায়ণগঞ্জের দিকে। আর এছাড়া অন্যান্য জায়গাগুলি আমরা কিছু লোকোমোটিভ আসার কথা, আসলেই সেই ব্যাপারে আমরা উদ্যোগী। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 14। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় বাড়ছে অনিশ্চয়তা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভোটের রায় এবং জুলাই সনদকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি দল। বিশৃঙ্খলা তৈরি করে তারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে যশোরে শার্শার উলাশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে সুধী সমাবেশে একথা বলেন তিনি। বলেন, জনগণ সতর্ক থাকলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, 20 কোটি মানুষের 40 কোটি হাত দেশ গড়তে কাজে লাগালে দেশের পরিবর্তন অবশ্যই হবে। সাইফুল ইসলামের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 10:15টায় যশোর বিমানবন্দরে নামেন তিনি। বিপুল সংখ্যক নেতাকর্মীর শুভেচ্ছায় সিক্ত হন প্রধানমন্ত্রী। যশোর বিমানবন্দর থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশী খালে যান তারেক রহমান। দুপুর 11:15টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। তার সঙ্গে যুক্ত হন শত শত শ্রমিক। একসময় যে খালে ছিল অথই পানি, সে খাল এখন যেন বিরান ভূমি, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার মানুষ। কমে গেছে কৃষিপণ্য ও দেশীয় মাছের উৎপাদন। প্রধানমন্ত্রীর সঙ্গে 4 কিলোমিটার দীর্ঘ উলাশী খাল খননে অংশ নিতে পেরে খুশি এলাকাবাসীও। খাল খনন উদ্বোধন শেষে খালের পাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। জানান, ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার পাশাপাশি উপবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনার কথা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি লাইন বাস্তবায়ন হবে বলে আবারও স্পষ্ট ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এরপরও কিছু রাজনৈতিক দল গণভোট ও জুলাই সনদকে ইস্যু করে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। বিগত 17 বছর স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের গ্রামে গঞ্জলে বাস করা মানুষের কাছে ওষুধপত্র, ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দেয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। 5 বছরে সব গ্রামে সব নারীর কাছে পৌঁছে দেয়া হবে ফ্যামিলি কার্ড বলেও জানান তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর এই উলাশী খালটি নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে এই এলাকার কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 50 বছর পর এই খালটি আবারও পুনরায় খনন কাজ শুরু করলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল সংস্কারের মাধ্যমে উপকৃত হবে কৃষক, উৎপাদন হবে দ্বিগুণ। সাইফুল ইসলাম, নিউজ 24, শার্শা, যশোর।
এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, যশোরে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে বলে জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। খাল খনন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই যশোর মেডিকেল কলেজের যেটি উদ্বোধন করার কথা সেটি কিন্তু তিনি শেষ করেছেন এবং অল্পক্ষণ পরে কিন্তু তিনি সেখান থেকে পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং তারপর তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। তারপর তিনি বিকেল 3:30টায় যশোর ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত যে জনসভা সেখানে বক্তব্য রাখবেন এবং সেই জনসভাকে সফল করার জন্য ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানের দিকে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সকাল থেকেই জনসভার যে ময়দান সেটি কিন্তু তারা কর্ডন করে রেখেছে এবং সেখানে কিন্তু আসলে যারা অনাহত ব্যক্তি তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি দলীয় যারা কর্মী রয়েছেন নেতাকর্মী তাদেরকেও কিন্তু কিছুক্ষণ পর সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হবে এবং 3:30টার সময় যখন জনসভা শুরু হবে তখনই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই জনসভায় যোগ দেবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে তিনি আসলে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা এবং দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেসব বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এর আগে সকালে তিনি যশোরের শার্শা উপজেলার উলাশী খাল উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে সেটা তিনি জানিয়েছেন। বলেছেন যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে এবং এমনইভাবে প্রত্যেকটি ওয়াদা কিন্তু বাস্তবায়ন করবে বিএনপি সরকার সেটি তিনি স্পষ্ট করে জানিয়েছেন এবং তিনি একটি বিষয় অভিযোগ করেছেন যে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার জন্য বেশ কিছু দল তারা জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে তারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছে। সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন যশোর থেকে। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানীর গুলশানে 4th বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি ফোরাম শীর্ষক সেমিনারে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু কিছু পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনি পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমরা এখন তো প্রায় 1200-1500 মেগাওয়াট দামে সেটি হচ্ছে, তখন আমি হয়তো 800-900 মধ্যে নিয়ে আসতে পারবো, সেই থাকবে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন চালকেরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে সরকারের সরবরাহ বাড়ানোর ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জ্বালানি তেলের সংকট কাটাতে সরবরাহ বাড়িয়েছে সরকার। প্রতিটি পেট্রোল পাম্পে আগের তুলনায় প্রায় 20% বেশি জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। এর প্রভাবও স্পষ্ট রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। এখনও গাড়ির দীর্ঘ সারি থাকলেও নেই আগের সেই হাহাকার। চালকদের মতে লাইন দীর্ঘ হলেও অপেক্ষার সময় কমেছে। গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন বলে জানান তারা। ফুয়েল পাসের কারণে বিশৃঙ্খলা অনেকটাই দূর হয়েছে বলে মত তাদের। এর আগে আপনার পাম্পে দাঁড়াতে হতো 2 থেকে 2.5 ঘন্টা, এখন হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। আগের অবস্থা থেকে এখন একটু ভালো মনে হচ্ছে, কারণ আজকে সিরিয়াল কম পেয়েছি। আমি 15 মিনিটে তেল নিছি, পুরো ফুল ট্যাঙ্কি তেল দিছে আমাকে। পাম্পগুলোতে তেল আসার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের চাহিদা মেটানো সহজ হচ্ছে। ভোগান্তি কমায় গ্রাহকরাও খুশি। আগে তো লাইন থাকতো, অনেক লম্বা লাইন থাকতো, তেল থাকতো না। এখন তো আপনার তেল থাকে, বেশি তেল দেয় তো, বেশি তেল দেয়। আগে তো 12 ঘন্টা 13 ঘন্টা লাগতো তেল নিতে, এখন তো মোটামুটি 9টা বাজে সিরিয়াল লাগাইছি, তো ভালোই সিরিয়ালের কাছে পাইছি। ওরকম একটা সিরিয়াল নাই, আগে থেকে অনেকটুকু কমছে এবং কি এখন ভালো আছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন কাজের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি জনসভায় এই কথাটি তুলেছিলেন, সাথে সাথে মরহুমা বেগম খালেদা জিয়া উনি সেটি অ্যাপ্রুভ করেছিলেন এবং কাজটি শুরু হয়েছিল। গত 20 বছর
হাসপাতালে যে প্রয়োজন ছিল, এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য যে হাসপাতালে দরকার ছিল, গত 20 বছর সেই কাজটি হয়নি। আজকে 20 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই কাজটি শুরু করেছেন, ওনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনের পরে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আবার শুরু করেছে। এটি 500 বেডের হসপিটাল হবে ইনশাল্লাহ, এর মধ্যে আপনারা জেনেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এখানে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা যারা ডাক্তার এখানে উপস্থিত আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে চিকিৎসা সারা বিশ্বে একটি যথেষ্ট ব্যয়বহুল বিষয়। সেজন্যই আমরা নির্বাচনের আগেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিকিৎসার সুবিধা যেরকম দেশের মানুষের জন্য গড়ে তুলব, একই সাথে আমাদের আরেকটি পলিসি আমরা নিয়েছি যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবেন সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। এই যেই প্রক্রিয়াটির কথা বললাম প্রিভেনশন, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশ ধনী দেশ, কিন্তু সেই দেশগুলো হিমশিম খাচ্ছে তাদের দেশের মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেজন্য তারা এই সিস্টেমটি এখন গড়ে তোলার চেষ্টা করছে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবেও যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। এখন প্রিভেনশন বিষয়টি কি, এটি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিভেনশনটি হচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীদের শতকরা 80% নারী হবেন স্বাস্থ্যকর্মীদের। তাদেরকে আমরা বেসিক কতগুলো হেলথ ট্রেনিং দেব, বেসিক কতগুলো হেলথ ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবেন। তাদেরকে এরিয়া ভাগ করে দেওয়া হবে। একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডের বা যেটারই দায়িত্ব সে পাক, সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়িতে, এবং বাড়িতে গিয়ে সাধারণত আমরা জানি বাসার খাবার দাবার যাবতীয় সবকিছু দেখভাল, পরিবারের সদস্যদের দেখভাল, পরিবারের নারী প্রধান যে নারী সদস্য উনি এটি লুক আফটার করে থাকেন। এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীটাকে পাঠাই, এবং সেই নারী স্বাস্থ্যকর্মীটা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী আছেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদেরকে কি কি খাবার মেপে কম দিলে ডায়াবেটিক হবে না, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে না, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনির সমস্যা হবে না, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা 1 দিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত 1500 না আমান, ঢাকা মেডিকেল কলেজ ডিজি সাহেব আছে তো, ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600,
কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4,000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3,000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3,000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3,000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1,000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1,000, আগামীকাল আপনি 3,000-এর মধ্যে 4,000-এর মধ্যে 2600 বা 3,000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন। যশোরে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্যে ছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে বদ্ধপরিকর সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার রাজধানীর কড়াইলে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নির্যাতিত, হামলা মামলার শিকার ও আহতদের এই লিগ্যাল এইড কর্মসূচির আওতার মধ্যে আনা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এবং সেখানেও লিগ্যাল এইড অফিসার পাশে থাকবে। এইটাকে আদালতে যাওয়ার আগে ওনার হাজবেন্ডকে ডেকে নিয়ে ওনাকে বুঝিয়ে ওনার যেটা ন্যায্য পাওনা হয় সেই পাওনাটা আদায় করে দেওয়ার জন্য সরকারের লিগ্যাল এইড অধিদপ্তর অপতথ্য মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। সারা পৃথিবীতেই এবং আমাদের জন্য তো অবশ্যই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলা থেকে আগাম জামিন পেয়েছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত তাকে 8 সপ্তাহের জন্য জামিন দিয়েছেন বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া সিরাজগঞ্জ আদালতে গিয়ে আত্মসমর্পণ করার আদেশও দেওয়া হয়। আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য এবং নারী সংসদ সদস্যদের নিয়েও বিরূপ মন্তব্য করেন। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন 8 সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল। আলোচিত এবং ইসলামিক কিছু ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন আইনের, বিভিন্ন ধর্মীয় আইনের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে উনি বিখ্যাত হয়েছেন। কমলাপুর আর বিমানবন্দর ছাড়া বেহাল রাজধানীর সব রেলওয়ে স্টেশন। কোথাও কেবল স্থাপনা আছে, যাত্রী নাই, আবার যাত্রী আছে তো ট্রেন নেই। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনের সুফল পাচ্ছে না সাধারণ যাত্রীরা। রেল সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনায় ঢাকার স্টেশনগুলো সক্রিয় করলে অভ্যন্তরীণ রুটে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। ফলে একদিকে বাড়বে সরকারের রাজস্ব আয়, অন্যদিকে কমবে সড়ক পথের যানজট। রেল প্রতিমন্ত্রী জানান, রেল সেবাকে জনবান্ধব করতে নতুন পরিকল্পনায় কাজ করছে সরকার। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে প্রাণহানি হয়েছে 14 জনের। অন্যদিকে পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালু সহ যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সাথে আলোচনার জন্য আর পাঠানো হবে না প্রতিনিধি দল। এমন সিদ্ধান্তে দুই দেশের শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। তবে সোমবার রয়টার্স জানিয়েছে, এর মধ্যেই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার কথা বলেছে।
এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মিত্রদের সমর্থন পেতে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় আবারও ঘটেছে বহু হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।